ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমার ঠিক কোন পদে যাওয়া উচিত। একদিকে একদিকে ওই অন্ধকার জগৎ, আর একদিকে আমার আদর্শবান পুলিশ অফিসার দাদা সততার উপদেশ। কিন্তু কিন্তু যে সমাজে নেতারা খায় ঘুষ আর শিক্ষকরা খায় লাথি, সেই সমাজে সৎ হয়ে বেঁচে থাকার দায় আমার নেই। আর ঠিক তাই আমি বেছে নিচ্ছি ওই অন্ধকার জগৎ, যে জগৎ আমাকে দেবে কোটি কোটি টাকা, আমার জীবন ভরিয়ে দেবে কানায় কানায়। আর সেদিন কেউ জানতেই পারবে না আমি কোন পদের প্রতীক আর কোন পদে কামিয়েছি এই কোটি কোটি টাকা। আর কেউ না জানলেও আমি কিন্তু জেনে ফেলেছি। কি জেনেছিস তুই? কলেজ যাওয়ার নাম করে কলেজে না গিয়ে তুই কোথায় যাস? সঠিক না জানলেও আমার অনুমান কোনো গোপন জায়গায় তোর যাতায়াত আছে। তা কোথায় যাস আমি জানতে পারি কি? যদি না বলি? তোকে নিয়ে শান্তনুদার অনেক স্বপ্ন। শান্তনুদা তোকে অনেক দূর পর্যন্ত পড়াতে চায়, সত্যিকারের মানুষের মতো মানুষ করতে চায়। এখন শান্তনুদা যদি জানতে পারে যে তুই কলেজে না গিয়ে অন্য কোথাও যাস, তাহলে কত বড় দুঃখ পাবে বলতো? আচ্ছা সৈকত, অনেক দূর লেখাপড়া করে কি হবে বলতে পারিস? ভালো চাকরি করবি। চাকরি চাকরি করে তুই কত টাকা রোজগার করবি? 10,000, 15,000? সৎভাবে বেঁচে থাকার জন্য তো ওটাই যথেষ্ট। অতনু, না, ওটা যথেষ্ট নয়। তোর জন্য 10-15,000 টাকা যথেষ্ট হলেও আমার চাই কোটি কোটি টাকা। কিন্তু অসৎ পথ ছাড়া সৎ পথে এত টাকা রোজগার করা সম্ভব নয়। অতনু, দরকার হলে ওই অসৎ পথটাই বেছে নেব সৈকত। অতনু, আমার কথা শোন সৈকত, তুই আমার সাথে হাত মেলা, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই কোটিপতি হয়ে গেছিস। আমি কোটিপতি হতে চাই না অতনু, আমি শুধু চাই সৎভাবে বাঁচতে। আর বাঁচার জন্যই চাই টাকা। তুই কি ভাবছিস কয়েকটা ডিগ্রি থাকলেই তুই চাকরি পাবি? আজকে সমাজে চাকরি পেতে প্রয়োজন কয়েক লাখ টাকা ঘুষ আর নেতাদের ব্যাকিং। তোর ধারণা ভুল অতনু। আজকের এই সমাজ ব্যবস্থা যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, ভালোর কদর ঠিকই আছে। জানি না তুই কি এমন নানা দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছিস যে এমন কোটি কোটি টাকার দিবাস্বপ্ন দেখছিস। তবে একটা কথা মাথায় রাখিস, স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই, বাস্তবের সাথে তার অনেক তফাৎ অতনু, অনেক তফাৎ। আমি কি করলাম? আমি সৈকত বলে ফেললাম। ও যদি এখন গিয়ে দাদাকে সব বলে দেয়, না না, আমাকে দাদার সামনে এমন অভিনয় করতে হবে দাদা যেন আমায় কোনোদিন সন্দেহ করতে না পারে। পারতেই হবে অতনু, তোকে যে ফার্স্ট হতেই হবে। ও কথা তোমায় বলতে হবে না দাদা, আর চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। লাস্ট আমি হব। কি বললি তুই? রাতটাও বোঝো না দাদা। বাবা চলে যাওয়ার পর তুমি যেভাবে কষ্ট করে আমায় বড় করে তুলেছো, তারপর কি আমি আর তোমার স্বপ্ন ব্যর্থ হতে দিতে পারি? তোমার একটাই মাত্র স্বপ্ন ভাই, তোকে মানুষের মতো মানুষ করে তোলা। আমিও তো সেই চেষ্টাই করছি দাদা। তুমি একদম ভেবো না আমি ফার্স্ট হয়ে তোমার স্বপ্ন ঠিক পূরণ করবই। এখন চলি দাদা। তাই কর অতনু, কিন্তু আমার জীবনে আরেকটা স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার ভালোবাসা ওই নির্হারা হয়ে শূন্য শ্মশানে কাঁদবে, হৃদয় সাগরে আছড়ে পড়বে কান্নার জোয়ার। আর সেই জোয়ারে চিরতরে ভেসে যাবে আমার স্বপ্নের খেলাঘর। শান্তনুদা, সত্যি? যে ঘর এখনো বাঁধাই হলো না, তাকে নিয়ে তো ভাঙার ভয় কিসে? সত্যি তুমি? হ্যাঁ আমি। সেদিন এসে ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও শান্তনু। আমার কাছে ক্ষমা চেয়ে তুমি তোমার মহত্বকে ছোট করে দিও না সত্যি। মহত্ব? মহত্ব সেই তোমার ওই উদার মহত্বের কাছে আমার পৌরস্তি ম্লান হয়ে গেছিল। অন্যের সুখের জন্য যে নারী নিজের ভালোবাসাকে বলি দিতে পারে। বলি নয় শান্তনুদা, বলি নয়। আমি আমার ভালোবাসাকে আমার বান্ধবীর কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম। আর আমার বিশ্বাস রজনী আমার ভালোবাসাকে সসম্মানে গ্রহণ করে নিত। তাদের চাওয়া হিসাবে যে বড় ভুল হয়ে যেত সত্যি। তুমি সর্বহারা
সেজেও ওই মহত্বের উচ্চ শিখরে মাথা উঁচু করে দাঁড়িয়ে সারা জীবন ব্যর্থতার হতাশার দীর্ঘশ্বাস ফেলতে। আর আমি সব কিছু পেয়েও এক অপরাধ বোধ বুকে নিয়ে আজীবন ব্যর্থতার দীর্ঘশ্বাস ফেলতাম। পাওয়ার মাঝে হয়তো সাময়িক আনন্দ থাকে শান্তনুদা, কিন্তু ত্যাগের মাঝে থাকে চির তৃপ্তির এক অদ্ভুত অনুভূতি। আত্মত্যাগ হয়তো জীবনকে মহান করতে পারে, কিন্তু মধুময় করতে পারে না। তাই সেই মহত্বের বোঝা মাথায় নিয়ে আমি এই সুস্থ জীবনকে বিষময় করে তোলার কোনো ইচ্ছাই যে আমার নেই সতী। শান্তনুদা, শোনো সতী, আমি শুধু তোমাকেই চাই সতী। আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না। আমিও যে তাই চাই। জানো, অনেক কথা তোমাকে বলবো বলবো করে আর বলতেই পারি না, তাই আজ আমি তোমাকে বলতে চাই। কি সতী? বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প চুপি 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 তার ছবি এনেছিল সে। একটি শোনো সতী, আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। আগামী মাসে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশা করি আমার প্রস্তাব তুমি অনিবার্য কারণে তোমার এই প্রস্তাব আমি ফিরিয়ে দিতে বাধ্য হলাম। সতী, আমার প্রস্তাব তুমি ফিরিয়ে উপায় দিলে। নেই শান্তনুদা, উপায় নেই। অভাবে জর্জরিত যেখানে টাকার দায়ে পঙ্গু দাদা অসহ্য যন্ত্রণায় ছটফট করে, অভাবের দায়ে সে যে সংসারে শিক্ষিত ভাইয়ের ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হয়ে যায়, সেই অভাবের সংসারে শিক্ষিত উপযুক্ত বোনের এখনই বিয়ে করার স্বপ্ন দেখা সাজে না শান্তনুদা। আমি তোমার ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, সাগরদার চিকিৎসার সমস্ত খরচ আমি। না, তা হয় না। আর তা হয় না বলে আমি তোমার কাছে কয়েকটা বছর সময় চাইতে এসেছি। হ্যাঁ, প্রথমে দাদাও আপত্তি করেছিলেন, কিন্তু ধর্মমূলক বাংলা ছবি শুনে আর আপত্তি করে। কিন্তু ওই ধর্মে অধর্মের ছবির মাঝে অনেক অধর্মের ছবি লুকিয়ে থাকে সতী। বাইরে থেকে ওই পথটা যতটাই সম্মানের মনে হোক না কেন, ভিতরটা কিন্তু ততটাই নোংরা। তেমন নোংরা কিছু দেখলে আমি আবার ফিরে আসবো শান্তনুদা। দোহাই তোমার, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। না না সতী, না। আমি তোমাকে ওই অনিষ্টতার অন্ধকারে আমি তোমাকে যেতে দেবো না সতী। ক্ষমা করো শান্তনুদা। সতী তার কর্তব্য রক্ষার ত্যাগে এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াতে চলল। তুমি তার শুভ যাত্রায় পিছু রেখো না, তাকে আশীর্বাদ করো। সে যেন এক বুক
আসি। সতী যেও না সতী যেও না। ভুল করিয়াছি, সবাই শয়তানের কুটিরে আসিয়া আমি ভুল করিয়াছি। সারা হারাম কা বাচ্চা তো সিরাজ আব্বাস আমাকে দিয়ে কালো ধান্দা করাতে চায়, कोई जिनारों इज्जत भी सौदा कराते चाय, लेकिन हमें एक काम बिल्कुल बर्दाश्त करते पारछे ना, बिल्कुल ना। রাজা আমার বাঁচা ভাই, আমি एबे कालिया माल लिएছিস তো माल, नहीं तो बॉस তোকে जिंदा कबर দিয়ে দেবে। আগে তো পুলিশের হাত থেকে বাঁচা, তারপর তো জিন্দা কবরের কথা ভাববো। হ্যাঁ দোস্ত, মাঙ্গে ফিরে এলেও আমি সারা পুলিশের নজরে এড়াতে পারিনি। সালা পুলিশ অফিসার পাগলা কুত্তার মতো আমার পিছনে ছুটে আসছে। ভাই চাহাত যদি ধরা পড়ে যায়। একটু কি বলছিস কালিয়া? তুই এক কাম কর, মাল লিখে সেটা আন্ডারগ্রাউন্ডে ছুপা যা জলদি যা। ঠিক আছে দোস্ত, জিন্দা থাকলে বেরুল হবে। साला पुलिस वाला यदि पहचानते पारे যে আসামে রুস্তম রাজ্জাক ছুপা বানিয়া ইয়াতে ছুপা আছে, তো बहुत मुश्किल हो जाবে। तो यहाँ से আমাকে भागना होगा। আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে। আমি চললাম, আমি চললাম, আমাকে বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে রাজ্জাক বানিয়ে বাঁচতেই হবে, আমাকে রাজ্জাক বানিয়ে বাঁচতে হবে, আমাকে রাজ্জাক বানিয়ে বাঁচতে হবে, আমাকে রাজ্জাক বানিয়ে বাঁচতে হবে, আমাকে এখন আমি কি করব? পুলিশ যে চারিদিক থেকে ঘিরে আসছে, হ্যাঁ আমার পালানো তো খুব মুশকিল। কোন পুলিশ? একই বড় চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। नहीं साहब नहीं, हमें इस शहर में नया नया आसियाची साहब, आप जरूर कोई दूसरा किसी को होते पारे, কিন্তু কিছুক্ষণ আগে কালো কাপড়ে মুখ ঢেকে রেখে যে ছেলেটা একটা বিজনেস নিয়ে এখানে ঢুকেছে, সে কোথায়? कहां साहब? इधर तो कोई नहीं आ साहब। बोल शैतान, बोल कोथা থেকে লুকিয়ে রেখেছিস, बोल। আমি জানি না साहब, इधर कोई नहीं आया साहब, कोई नहीं आया। আমি জানি তুই সব পিছনে গ্যাংয়ের আরেকজন, তাই তুই সহজে মুখ খুলবি না। আমিও ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, ওই বোবা মুখে গুলি ফোটানোর ক্ষমতা আমার আছে। এখন বলছি, বল ছেলেটা কোথায়? সাথ বলছি সাহেব, हमें कुछ भी जाने ना। সব কথা বের না করে আমি তোকে কিন্তু ছাড়বো না। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দিন সাহেব, আমার ছেড়ে দিয়ে। আপনার অর্থ হবে কি আমি অবাক হয়ে যাচ্ছি। অফিসে ঢুকে আমার এই কর্মচারী গায়ে হাত সাহসটা আমার গর্ব আর স্পর্ধাটা আমার অহংকার। বলিয়ে সাহেব, বলো সেই জন্য আমার জন্য তৈরি হয়ে থাকে আমি কেমন ওকে সাহেব, বাই। আই সি, তার মানে আপনি সুন্দর এন্টারপ্রাইজের প্রডিউসার সেক্সি রাজ আপনি শিক্ষামূলক ধর্মভিত্তিক ফিল্ম করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। আপনার লোক হলে কতটা বাস্তবসম্মত আর জ্বলন্ত
জ্বলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগেই দেখেছি। What? কি বলতে চান আপনি? কিছুক্ষণ আগে একটা ছেলে আমার তাড়া খেয়ে এখানে প্রবেশ করেছে, আর তাকে আমার সামনে আনলে প্রমাণ হয়ে যাবে আপনি কতটা সত্য বলছেন আর আপনার লক্ষ্যটা কতটা সত্য। হ্যাঁ, নেই। তাকে তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অফিসার। সেটা আপনার এই অফিস সার্চ করলেই জানা যাবে যে আপনি তাকে কোথায় রেখেছেন। আপনার অফিস আপনি সার্চ করতেই পারে, কিন্তু কাইন্ডলি সার্চিং অর্ডারটা আপনি দেখান, অফিসার। What? কি বলেন আপনি? চোখ কপালে কি তুলছেন, অফিসার? বাংলার সন্ধ্যায় আপনি আমার অফিস সার্চ করতে এসেছেন, অথচ সার্চিং অর্ডারটাই আপনি সঙ্গে নিয়ে আসেন না। কেমন অফিসার আপনি? আর এই ব্রেন নিয়ে আপনি পুলিশের চাকরি করছেন? কোন ব্রেন নিয়ে আমি পুলিশের চাকরি করছি সেটা আপনাকে আমি যথা সময়ে জানিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, আপনি যে বাঘ কখনো বাঘ কেউ ছাড়ে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। শান্তনু ব্যানার্জি, তোমার এত সাহস! তুমি আমার হ্যাপি ম্যানশনে পা বাড়িয়েছ। তোমার তোমার পা দুটো আমি কেটে টুকরো টুকরো করে দেব। কিন্তু আমার 20 লাখ টাকা একটা উপহার এখন এসে পৌঁছলে কি লাভ? এই নিন বস, আপনার 20 লাখ টাকার কনসোলের চালান। মাল ডেলিভারি হয়ে গেছে। থ্যাংক ইউ কালিয়া। আমি বলেছিলাম না বস, এই কালিয়া জান গেলেও বালটি হাজির হয়ে যাবে। আরে ওই জন্য তো ওসমান চটুকে বাদ দিয়ে আমি তোমার উপরে বেশি ডিপেন্ড করছিলাম, কালিয়া। কিন্তু একটা কথা আমার কোনো মতেই আসছে না। কি ব্যাপার বস? তোমার পিছু নিয়ে পুলিশ আমার ডেরা অব্দি পৌঁছে গেছে। হঠাৎ তোমার পিছু পড়েছে। না বস, ডোন্ট ওয়ারি। পুলিশ আমার পিছু নিলেও আমায় চিনতে পারেনি। আমি সারাক্ষণ আমার মুখ কালো কাপড়ে ঢাকা রেখেছিলাম। তবু তবু তুমি কয়েকটা দিন গা ঢাকাতে থাকো কেমন? এই নাও তোমার বলছি। থ্যাংক ইউ বস, চললাম, গুড বাই। এই কালিয়ার মতন অসংখ্য যুবককে আমি আমার কালো ব্যবসায়ী কাজে লাগাবো। আর এই বসে ছেলে মেয়েদের একেবারে একটাই লক্ষ্য, মাল আর মাল্লু। এই মাল আর মাল্লু লোকটাকে আমি এদেরকে ইচ্ছা আমাদের ব্যবহার করবো। তাই বলে আমাকে যেন অপব্যবহার করলেন না স্যার, নইলে অসময়ে যৌবনের মাল মশলা একেবারে ফুরিয়ে যাবে। আর আপনি তো চিরকুমার। তাই নাকি? একমাত্র তোমাকে দেখলেই আমার নিজেকে পুরুষ বলে ভাবতে ইচ্ছা করে, কিন্তু কিন্তু দুর্ভাগ্য আমার সেই এর জন্য কিন্তু আমার একটু দুঃখ নেই স্যার, কারণ আমার যৌবনের পুজোর নৈবেদ্য ডালি আমি আপনার জন্য সাজিয়ে রেখেছি। আমার দেবতা যেদিন সময় হবে সেদিন সে নিজেই আমার পুজো গ্রহণ করবে। যদি হাজি সময় হয় তাহলে আমি কৃতার্থ হব, ধন্য হবে আমার এই জ্বলন্ত যৌবন। তাই না? এই হতভাগিনী চাই না আপনাকে ঘিরেছে অনেক স্বপ্নে জাল বুনে বসে আছে স্যার, তাই শয়নে স্বপনে জাগরণে শুধু আপনাকেই সেই হৃদয় সিংহাসনে রেখেছে স্যার। তোমার কল্পনাকে বাস্তবে রূপ দিতেই আজই আমি পাকাপাকি ভাবে আমার বুকে জায়গা করে দিলাম। কিছু কিছু রাত এমন রাত সাবধানে থাকতে হয়, চাইলে কেউ তা সব দিতে নেই, কিছু করে রাখতে হয়। কিছু কিছু রাত এমন রাত সাবধানে থাকতে হয়, চাইলে কেউ তা সব দিতে নেই, কিছু করে রাখতে হয়।
তুমি এক কাজ করো, একটু বিশ্রাম করো, পরে তোমাকে আমি পুরো চিন্তা বুঝিয়ে দেবো, কেমন? ওকে স্যার, দয়া করে এই চাইনাকে যেন মনে রাখবেন আর আজকের মতো সারা জীবন পাশে পাশে থাকবেন, কেমন? গুড বাই। বাই, টাটা। ওখানে কাগজপত্র লিস্টটা দিচ্ছ? আরে বেশি দূরে যেতে পারিনি স্যার, বিজ্ঞাপন প্রকাশ হতে না হতে একেবারে ইন্টারভিউ থেকে হুড়োহুড়ি লাইন পড়ে গেছে স্যার। আর আমি অবশ্য তাদের মধ্যে একজনকে সিচুয়েশন বুঝিয়ে একেবারে রেডি করে রেখেছি, শুধু আপনার এই গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষা। আরে দেরি কেন করছো? তুমি শুরু করে দাও। ওকে স্যার। বিদেশি মহারাজ অজাতশত্রুর নির্মম ঘোষণা করেছে, তার রাজ্যে যদি কোনো পুরুষ নর নারী সন্ন্যাসী বুদ্ধের বোঝায় অর্চনায় লিপ্ত হয়, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অজাতশত্রুর নির্মম ঘোষণায় যখন সারা রাজ্যে বিভীষিকার প্রহর গুনছে, এমন সময় এক সুন্দর সারস সন্ধ্যায় প্রজারণী শ্রীমতী অর্ঘ্যপ্রদীপ সজ্জিত করে এগিয়ে চলেছে ভগবান বুদ্ধের পূজার্চনা। আর বিধুমন্দ পদক্ষেপণে বেজে ওঠে নুপুর, হস্ত কঙ্কন বাজে রিনি ঝুনি শুনে, কষ্ট অধরে জাগে সুকম্পন, প্রজারিণী দিয়ে চলে পূর্ণ সাধনা। অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ স্যার। আপনার তোমার নাম কি? আমার নাম সতী। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ মিস্টার মিত্র, এই ভদ্র মহিলাই হবে আমার ছবির ফার্স্ট হিরোইন। আমার একটা Thank you, sir. ছোট্ট অবজেকশন আছে স্যার, নামটা বড় সেকেলে ছবি একেবারে ফলো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, আজ থেকে ওর নাম হবে মিস ঝিলিমিলি। ঝিলিমিলি? আমার সেকেন্ড অবজেকশন, নামটা ঠিক হয়নি। আরে নাচটা কিন্তু ঠিক হয়নি। আরে স্যার, এটা তো ক্লাসিক্যাল নাচ ছিল। বলে আজকাল আর ক্লাসিক্যাল চলে না, ক্লাসিক্যাল পপ ডিসকো মিক্সচার করে একেবারে ক্লাসিক্যাল পপ করতে হবে। অর্থাৎ ওই পায়ের চেয়ে কোমরের ভাইব্রেশন বেশি হবে। আরে কোমর 5 বার দুললে বুক দুলবে 25 বার। মিস্টার মিত্র, এত রেখে রেখে বলুন, এত খোলাখুলি বলুন না। সরি স্যার, আমার থার্ড অবজেকশন, আরে ড্রেসটা কিন্তু ঠিক হয়।
না মানে স্যার, এটা তো পূজারিনীর পোশাক। আরে পূজারিনী কি পোষারিনী তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে বডিতে ড্রেস যত কম থাকবে ছবি হিট হওয়ার চান্স তত বেশি। আরে টোটাল ড্রেসটা হবে একেবারে 10 ইঞ্চির মধ্যে। এসব উনি কি বলছেন স্যার? 10 ইঞ্চিকের পোশাক? উল্টো বাস্তব কিছু বলে নেই সুন্দর। ধর্মমূলক ছবি তো, তাই দেশের উপরই আমরা একটু বেশি নজর দিই। যাক সে কথা যাক। এবার তুমি আমার ড্রয়িং রুমে চলে এসো। কেন ড্রয়িং রুমে কেন? তোমার এই যৌবনের যে ক্রিম টেস্টটা এখনো বাকি আছে। এই কি, আপনি আমার হাত ধরবেন কেন? হঠাৎ শত্রুর অভয়ে অনুরক্ষ শ্রীমতীকে বলেছিল তার সাধনার পথে পৌঁছে দিয়েছিল। আর আমি তোমার দায়িত্বকে বলে দিই, তোমাকে শশী থেকে পৌঁছে দিব মিছিলের বিলাসবহুল জীবনযাত্রা। শয়তান, এই তাহলে তোদের আসল পরিচয়। আসল নকল আমি কিছুই বুঝি না। তুমি সিনেমার হিরোইন হলে মুখোমুখো টাকা ইনকাম করবে আর প্রডিউসারকে ট্যাক্স দেবে না, তাহলে কি কখনো হয়? আমি জোর করে তোমার যৌবনের ট্যাক্স আদায় করে নেব। কখনো পারবে না। আমি এখান থেকে পালিয়ে যাবো। আমার ঈশ্বর, শুনতে পাচ্ছ না? এই যুগের যুব সমাজকে হাতে চুরি করে হেসে হয়ে বসে আছো। একবার ভিখারির আত্মদান তোমাদের কান পর্যন্ত পৌঁছেছে না? দেখ, শত দেখ তোমাদের। দিদি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে বাড়িতে জন্য একবারে ফাঁকা হয়ে গেছে। এই বাড়িতে থাকতে আমার একটু ভালো লাগে না। দিদিটাকে কি এতদিন আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের একটা বারও মনে করার কোনো প্রয়োজন মনে করে না। আরে চুপ কর, হতবারা চুপ কর। খোঁজ খবর নেওয়াটা দায় কি তার একা? তুই একটা খোঁজ নিতে পারিস নি? আমার খোঁজ নিতে বয়েই গেছে, তার কি আজ আর এখন আমার কথা মনে পড়ে? সে যে এখন অনেক বড় বাড়ির বউ, ওই গরিব বাবা আর এই ছোট ভাইটার কথা কি তার কি মনে আছে? আরে কার উপর অভিমান করছিস রে বাবা? একটা পাগলের কথার উপর ভরসা করি মেয়েটা আমার ঘর ছেড়ে বেরিয়ে গেল। কি জানি কেমন আছে মেয়েটা, শ্বশুর শাশুড়ি কি রকম ব্যবহার করছে সেই কথাটা কি এখন ভেবেছি? সেই জন্যই তো বলছি। সেই জন্য তো বলছি, দিদি যদি একটা খবর পাঠাতো, এভাবে কি আমরা এভাবে চিন্তা করতাম? আচ্ছা বাবা, তুমি একবার দিদির বাড়ি গিয়ে খোঁজটা নিয়ে এসো। আমি তো সেই কথাটাই বলছিলাম, তুই একবার যদি যেতিস। কতদিন যাই মেয়েটাকে আমি দেখিনি, মেয়েটা সুখে আছে জানতে পারলি বড় আনন্দ পেতাম। তাহলে এক কাজ করো বাবা, তুমি নিজে গিয়ে বরঞ্চ দিদিকে দেখে এসো। আমি যাব? কাকাবাবু, আপনি নিজে যাবেন? শুধু যাবেন তাই নয়, আপনি রজনী আর জামাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই যাবো বাবা। আমার রজনী মেয়েকে আনতে আমি আজই যাব, কিন্তু আমার এই রজতকে একা রেখে। আমার জন্য কোনো অযথা চিন্তা করবেন না বাবা। আরে চিন্তা করবো না, ওদের সবাইকে একা রেখে আমি কখনো কোথাও যাইনি। রজনীর বাড়ি গেলে ও যদি আমাকে দু একদিন আটকে দেয়
তুই একা কি করে থাকবি? আপনি আপনি রজতের জন্য একদম চিন্তা করবেন না কাকা বাবু। আপনি যে কটা দিন রজনীর বাড়িতে থাকবেন, রজত আমার কাছেই থাকবে। ঠাকুরদা, আমিও বড় দুশ্চিন্তায় আছি ভাই। সতী সতী কলকাতা ইন্টারভিউ দিতে গিয়ে এখনো বাড়ি ফিরে আসেনি। কি যে করছে মেয়েটা কে জানে। আপনি একদম ভাববেন না ঠাকুরদা, প্রতিদিন খুব শীঘ্রই ফিরে আসবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দেখবেন সতীদি একদিন বাংলা সিনেমা তোমার কথাই যেন সত্যি হয় ভাই, তোমার কথাই যেন সত্যি হয়। মা বাবা হারা ভাই বোন দুটি হচ্ছে আমার প্রাণ। ওরা যদি কয়েকটা দিন চোখের আড়ালে থাকে মনে ভীষণ ভয় হয়। এত করে মেয়েটাকে বারণ করলাম, কিছুতেই শুনলো না। বলে কিনা ভাই বোনকে মানুষ করতে অনেক অনেক টাকা দরকার, অনেক টাকা। আপনি বলুন তো কাকা বাবু, টাকাটাই কি জীবনে সব? আজ যদি হতভাগী তোর কিছু হয়ে যায়, ঠাকুরদা, এই আপনি কি বলছেন? দেখো দেখি কি সব আজে বাজে কথা বলতে শুরু করলাম। না 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 না, আমি এসব নিয়ে আর ভাববো না। কাকা বাবু, আপনি রজনীর বাড়িতে যান। রজত, তুমি এসো ভাই। কেমন? আমি বাড়ি গিয়ে দেখি আমার রজনীটা আমার সতীটা বাড়ি ফিরলো কিনা। আমি যাই। ঠাকুর ওর ভাই বোনদেরকে নিয়ে একেবারে পাগল। যেমন পাগল আমাদের নিয়ে। আরে হবো না, তোরাই তো আমার সব রে। তোদের মুখে একটু খালি হাসি দেখলে আমি যে বড় মনে শান্তি পাই রে। আর যদি তোদের মা বেঁচে থাকতো তাহলে বোধহয় আমাকে তোদের নিয়ে এত ভাবতে হতো না। বাবা, আবার তুমি এই কথা আরম্ভ করলে। তুমি যাবে কখন? যাচ্ছি বাবা, তুই সাবধানে থাকিস। আমি কিন্তু একেবারে আমার মেয়ে জামাইকে সঙ্গে নিয়েই আসবো। তুই সাবধানে থাকিস। হ্যাঁ, ফিরো বাবা। আজ থেকে তোমার আর দিদি জামাই বাবুর আসার পর আমি এখানে অবসর ধর্ম